শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। তো গতকালকের ক্লাসে আমরা মূলত বিক্রিয়ার হার সূত্র, হার ধ্রুবক, বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আণবিকত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা মূলত বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার হার ধ্রুবক সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তো গাণিতিক সমস্যার সমাধান শুরু করার আগে আমরা হচ্ছে মলিকুলারিটি অর্থাৎ হচ্ছে আমাদের আণবিকত্ব এবং অর্ডার হচ্ছে বিক্রিয়ার ক্রমের মধ্যে যে কিছু পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো আমরা একটু দেখে নিই। ওকে, দেখো যে আমাদের মলিকুলারিটির কনসেপ্টটা কি ছিল, যে কোনো একটা বিক্রিয়ার গতি নির্ধারক ধাপে মানে রেট ডিটারমাইনিং স্টেপে যত অণু বিক্রিয়ক অংশগ্রহণ করে, তো এক্ষেত্রে আমরা অণু চিন্তা করতে পারি, পরমাণু চিন্তা করতে পারি বা আয়ন চিন্তা করতে পারি, মানে যে কোনো রিয়েক্টিং স্পিসিস আমরা চিন্তা করতে পারি, তাকে আমরা বলে থাকি মলিকুলারিটি। ওকে, আর অর্ডারটা কি ভাই? অর্ডার হচ্ছে যে বিক্রিয়ার হার সমীকরণে প্রতিটি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার ঘাতের যোগফল, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার অর্ডার। এরপরে দেখো যে মলিকুলারিটি কি, এটি সর্বদা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বিক্রিয়ার ক্রম কিন্তু জিরো হতে পারে, পজিটিভ ভ্যালু হতে পারবে, নেগেটিভ ভ্যালু হতে পারবে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ হতে পারবে। মলিকুলারিটি হচ্ছে একটা তাত্ত্বিক ধারণা বা থিওরিটিক্যাল কনসেপ্ট, আর অর্ডার হচ্ছে একটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি, অর্থাৎ বিক্রিয়ার ক্রম আসলে কখনোই বিক্রিয়া দেখে বলা সম্ভব নয়। তোমাকে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে, চালিয়ে কিছু ডেটা তোমাকে কালেক্ট করতে হবে, দেন তুমি ওই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বিক্রিয়ার ক্রমটা বের করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে দেখো মলিকুলারিটি, এটা মূলত হচ্ছে যে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের জন্য মিনিংফুল, মানে যেই রিঅ্যাকশনগুলো এক ধাপে ঘটে, বা যদি কোনো একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয় তো সেই মাল্টি স্টেপ রিঅ্যাকশনের মধ্যে যেটা আমাদের স্লোয়েস্ট স্টেপ, তো সেই স্টেপের জন্য হচ্ছে আমরা মলিকুলারিটি ডিফাইন করতে পারি। ওকে, আচ্ছা ওকে, বাট ইন জেনারেলি কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য আসলে মলিকুলারিটির তেমন কোনো মিনিং নাই বা তাৎপর্য নাই। ওকে, অর্ডার কি দেখো, এটা যে কোনো বিক্রিয়ার জন্য মিনিংফুল, এটা সিঙ্গেল স্টেপ বিক্রিয়ার জন্য মিনিংফুল, এটা কিন্তু কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য মিনিংফুল। ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে ক্লাসে আমরা রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনা করব, সেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের অর্ডার ফাইন্ড আউট করতে হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের মলিকুলারিটি এবং অর্ডারের মধ্যে হচ্ছে যে পার্থক্য। তো তোমরা অবশ্যই ভালো করে পার্থক্যগুলো দেখে রাখবে, সেগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। এবার চলো আমরা মূলত আমাদের গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। তো আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে হচ্ছে দেখো যে আমাদেরকে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশন দিয়ে দিবে, দেখো কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশন দিয়ে দিবে, দেন ওই রিঅ্যাকশন রিলেটেড হচ্ছে যে আমাদেরকে কিছু ডেটা গিভেন থাকবে, দেন এই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা একটা বিক্রিয়ার যে রেট ইকুয়েশন, বিক্রিয়ার যে হার সমীকরণ সেটা আমরা লিখব, এবং সেখান থেকে আমরা বিক্রিয়ার ক্রমটা বের করার চেষ্টা করবো, এবং সেখান থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকও বের করার চেষ্টা করবো। যেমনটা দেখো এখানে তোমার হচ্ছে যে একটা রিলেশন দেওয়া আছে 2a + b2, এখান থেকে আমরা পাচ্ছি 2ab। ওকে, সো এখানে আমরা মূলত এই বিক্রিয়াটার উপরে তিনবার হচ্ছে এক্সপেরিমেন্ট চালাইছি, এক্সপেরিমেন্ট নাম্বার 1, এক্সপেরিমেন্ট নাম্বার 2, এক্সপেরিমেন্ট নাম্বার 3। ওকে, এবং সেক্ষেত্রে আমরা a এর ঘনমাত্রা এবং b2 এর ঘনমাত্রা দেখো আমরা কত নিয়েছি 0.5 0.5, এবং এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার রেট পেয়েছি হিসাব করে 1.6 × 10⁻⁴। এরপর আমরা এখানে নিলাম 0.5 1, আমরা নতুন একটা রেট পেলাম, এরপর আমরা নিলাম 1 1। ওকে, এরপর আমরা নতুন একটা রেট পেলাম। তো এক্ষেত্রে আমাদের ঘনমাত্রাগুলো মোল পার লিটারে রয়েছে এবং আমাদের রেট তো মোল পার লিটার পার সেকেন্ডে থাকবে। তো আমাদের প্রশ্ন করা হয়েছে যে ভাইয়া এই বিক্রিয়ার রেট সমীকরণ লিখো বা বিক্রিয়ার হার সমীকরণ লিখো। ওকে, সো এই যে অঙ্কগুলো আছে এগুলোকে তুমি চাইলে একটা লঙ্গার প্রসেসে করতে পারো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আবার তুমি কিন্তু চাইলে
খুবই শর্টকাট ওয়েতে কিন্তু তুমি কিন্তু রেট এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারো। তাই তোমাকে আমি শর্টকাট মেথডটা দেখাচ্ছি যে তুমি কিভাবে এভাবে ডেটাগুলো দেখিয়ে বলে দিতে পারবা যে বিক্রিয়ার রেট এক্সপ্রেশনটা কেমন হবে। আচ্ছা দেখো, সরি একটু এক্ষেত্রে রেট এক্সপ্রেশনটা লেখার চেষ্টা করি। দেখো হ্যাঁ লেখার চেষ্টা করি। তো দেখো যে আমাদের রেট এক্সপ্রেশন রেট রেট এক্সপ্রেশন হবে কি? রেট এক্সপ্রেশনটা হবে যে ভাইয়া রেট সমান একটা রেট কনস্ট্যান্ট দিব কে, আমরা রেট কনস্ট্যান্ট দিব কে, এরপর আমরা কি লিখব যে এ এর মোলার ঘনমাত্রা, এ এর মোলার ঘনমাত্রা। তো এই মোলার ঘনমাত্রার উপরে হচ্ছে যে একটা সংখ্যা বসবে, তো এই সংখ্যাটা হচ্ছে আমাদেরকে এই ডেটাগুলা অ্যানালাইসিস করে বের করা লাগবে। ওকে, এরপর ইনটু দিয়ে আমরা লিখব হচ্ছে B2 এর মোলার ঘনমাত্রা, B2 এর মোলার ঘনমাত্রা। আচ্ছা, তো দেখো যে আমাদের সংখ্যাগুলো আমি কিভাবে করব। আচ্ছা, সো দেখো যে তুমি যদি আসলে 1 নাম্বার এবং 2 নাম্বার এক্সপেরিমেন্টটা তুমি একটু অবজার্ভ করো, তো দেখো যে ক্ষেত্রে এর মোলার ঘনমাত্রা 0.5, B2 এর মোলার ঘনমাত্রা হচ্ছে 0.5, ওকে, এর মোলার ঘনমাত্রা হচ্ছে 0.5, এরপরে B2 এর মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের 1। আচ্ছা, তো তুমি একটা তুমি জিনিসটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে তুমি স্থির রাখার চেষ্টা করবা। যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রাকে তুমি স্থির রেখে অপর বিক্রিয়কের ঘনমাত্রা তুমি পরিবর্তন করে দেখবা যে বিক্রিয়ার হারে কিরকম পরিবর্তন আসে। দেখো আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর এক্সপেরিমেন্টকে অবজার্ভ করি, দেখো এখানে আমাদের এর যে ঘনমাত্রা দেখো সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, 1 নম্বর এবং 2 নম্বর এক্সপেরিমেন্ট থেকে, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি এর ঘনমাত্রাকে স্থির রাখি এবং দেখো এখানে আমি B2 এর যে ঘনমাত্রা এটা আমরা 0.5 থেকে কত করে ফেলছি, 1 করে ফেলছি। তার মানে আমি এর ঘনমাত্রাকে স্থির রেখে আমি B2 এর ঘনমাত্রাকে দ্বিগুণ করে দিছি। দেখো আমি দ্বিগুণ করে দিছি, ওকে, দ্বিগুণ করে দিছি। তো দ্বিগুণ করার পর দেখো আমাদের রেটে কিরকম চেঞ্জ আসছে। দেখো আগে ছিল 1.6 × 10⁻⁴, এখন রেট দেখো 3.2 × 10⁻⁴। তাহলে দেখো রেট ডাবল হয়ে গেছে, মানে এর কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট রেখে আমরা যদি B2 এর কনসেন্ট্রেশন ডাবল করি তাহলে আমাদের রেটও ডাবল হয়ে যায়। তাহলে দেখো কনসেন্ট্রেশন ডাবল করলে রেট ডাবল হয়ে যায়। এটা বলতো কোন ক্রমের কনসেপ্ট ছিল তোমাদের মনে আছে? আমরা তো গত ক্লাসে পড়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। যে আমি যদি কনসেন্ট্রেশন ডাবল করি রেটও ডাবল হচ্ছে, কনসেন্ট্রেশন 3 গুণ করলে রেটও 3 গুণ হচ্ছে, কনসেন্ট্রেশন 4 গুণ করলে রেটও 4 গুণ হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে পারি দেখো যে B2 এর ঘনমাত্রা দ্বিগুণ করার কারণে আমাদের বিক্রিয়ার হার কিন্তু ভাইয়া দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে B2 এর রেসপেক্টে আমাদের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ভাইয়া ফার্স্ট অর্ডার। কি অর্ডার ভাইয়া? ফার্স্ট অর্ডার। B2 এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এখানে তুমি 1 লিখে ফেলবা, ওকে। আচ্ছা, এবার দেখো তুমি যদি ভাইয়া 2 নাম্বার এবং 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখো, তুমি যদি 2 নাম্বার এবং 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখো, এক্ষেত্রে দেখো আমরা কি করছি, আমরা কিন্তু B2 এর কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করি নি। B2 এর কনসেন্ট্রেশন আমাদের কত আছে? 1 এবং 1ই আছে। তাহলে আমি B2 এর কনসেন্ট্রেশন বা B2 এর ঘনমাত্রাটাকে আমরা স্থির রেখে দেখো আমরা A এর ঘনমাত্রা ডাবল করে দিছি। A এর ঘনমাত্রা আমরা 0.5 থেকে 1 করে ফেলছি। তাহলে দেখো B2 এর কনসেন্ট্রেশন স্থির রেখে যদি আমরা A এর কনসেন্ট্রেশন ডাবল করে দেই, দেখো আমাদের রেটের কি অবস্থা। দেখো আমাদের রেট কিন্তু চেঞ্জ হয়নি, দেখো রেট কিন্তু সেমই আছে। তার মানে B2 এর কনসেন্ট্রেশন ফিক্সড রেখে A এর কনসেন্ট্রেশন ডাবল করে দেওয়ার পরেও দেখো রেটের মানে কোনো পরিবর্তন আসে নাই, বিক্রিয়ার হারের মানে কোনো পরিবর্তন আসে নাই। তার মানে কনসেন্ট্রেশন চেঞ্জ করার পরেও যদি বিক্রিয়ার হারে কোনো পরিবর্তন না আসে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটা কোন ক্রমের গতিবিদ্যা অনুসরণ করছে, সেটা হচ্ছে শূন্য ক্রমের গতিবিদ্যা অনুসরণ করছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে A এর রেসপেক্টে আমাদের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ভাইয়া 0। তাহলে দেখো A এর রেসপেক্টে ভাইয়া বিক্রিয়ার ক্রম হচ্ছে 0 আর B2 এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে ভাইয়া কত? 1। তাহলে বিক্রিয়ার যদি সামগ্রিক ক্রম আমরা বের করে দেখো টোটাল অর্ডার, তাহলে সামগ্রিক ক্রমটা আমাদের কি আসবে? সামগ্রিক ক্রমটা ভাই আমাদের আসবে সামগ্রিক ক্রমটা ভাই কত আসবে বলো? কত আসবে? তাহলে এখানে আছে ভাই 0 আর এখানে আছে আমাদের 1, তাহলে 0 এর সাথে 1 যোগ করে দাও, তাহলে ভাই কত আসবে? 1। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম, ওকে। তাহলে আমাদের বিক্রিয়ার
হচ্ছে আমাদের এটা আমাদের বিক্রিয়ার হার সমীকরণ। ওকে, বিক্রিয়ার হার সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ার ক্রম। তাহলে আমাদের বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে ভাই? রেট সমান কে, মানে রেট কনস্ট্যান্ট দিতেই হবে। a এর ঘনমাত্রা পাওয়ার 0 এবং b2 এর ঘনমাত্রা পাওয়ার কত 1, আর সামগ্রিক ক্রমটা হয় কত হবে 0 প্লাস 1 হচ্ছে 1। ওকে, সো এই হচ্ছে আমাদের এরকম কতগুলো ডাটা দেওয়া থাকলে তুমি কিভাবে বিক্রিয়ার হার সমীকরণ বের করে ফেলতে পারবা এবং বিক্রিয়ার ক্রম বের করে ফেলতে পারবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে। হ্যাঁ, শর্টকাট ওয়ে। ওকে, আচ্ছা, এবার চলো আমরা কিভাবে একটা লগার প্রসেসে কিভাবে আমরা বিক্রিয়ার রেট ইকুয়েশন বের করতে পারি সেটা এখন আমরা দেখব। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ভাই দেখো আমাদেরকে হচ্ছে যে একটা রিঅ্যাকশন দেওয়া আছে 2NO + Cl2, এখানে দেখো আমরা পাচ্ছি 2NOCl। এখানে দেখো এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 1 2 3, তিনটা এক্সপেরিমেন্ট নাম্বার দেওয়া আছে। তারপর দেখো আমরা নাইট্রিক অক্সাইড ব্যাগের কনসেন্ট্রেশন মোল পার লিটারে দেখো দেওয়া আছে। ওকে, এরপর দেখো এখানে আমাদের হচ্ছে যে Cl2 এর কনসেন্ট্রেশন মোল পার লিটারে ভাই দেওয়া আছে, আর এখানে ভাই হচ্ছে আমাদের রেট দেওয়া আছে মোল পার লিটার পার সেকেন্ড। তো আমরা বলছি যে বিক্রিয়ার হার সমীকরণ লিখো, বিক্রিয়ার ক্রম এবং হার ধ্রুবক কত হবে। আচ্ছা, ওকে, তো এটা কিন্তু আমরা যদি শর্টকাটে বের করে ফেলতে পারি। হ্যাঁ, শর্টকাটে বের করে ফেলতে পারি, বাট আমি তোমাকে শর্টকাটে দেখাবো না, আমি তোমাকে এখন একটা লগার পদ্ধতিতে দেখাবো। আমি তোমাকে শর্টকাট আগের ম্যাথে দেখাইছি কিভাবে তুমি শর্টকাটে বের করতে পারবা, বাট আমাদের কিন্তু লগার প্রসেসটাও শিখতে হবে, কারণ আমাদের যদি নাম্বার অফ এক্সপেরিমেন্ট বেড়ে যায় তখন আসলে শর্টকাটে করাটা একটু মুশকিল হয়ে যায়, বা আমার যদি নাম্বার অফ রিঅ্যাকট্যান্ট বেড়ে যায়, যদি দুইটা রিঅ্যাকট্যান্টের বদলে তিনটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন দেওয়া থাকে, তখন কিন্তু আসলে শর্টকাটে করাটা একটু ট্রাবলসাম হয়, তখন কিন্তু আমরা এই লগার মেথডটা ফলো করবো। চলো কিভাবে সলভ করে তারপরে এখন সেটা দেখবো। এখানে তুমি যেটা করবে দেখো ভাই, তুমি যেটা করবে তুমি এভাবে লিখে ফেলো, লিখে ফেলবে লেটস সে ধরি যে আমাদের বিক্রিয়ার যে রেট এক্সপ্রেশনটা কি হবে? রেট এক্সপ্রেশনটা কি হবে? রেট সমান দেখো রেট সমান আমরা লিখবো রেট কনস্ট্যান্ট, মানে হার ধ্রুবক কে ইনটু আমরা দেখো আমাদের একটা বিক্রিয়া হচ্ছে NO, তাহলে NO এর কনসেন্ট্রেশন, আর আরেকটা বিক্রিয়া হচ্ছে কি ভাই Cl2 এর কনসেন্ট্রেশন। ওকে, Cl2 এর কনসেন্ট্রেশন। এবার মানগুলো একটু দেখো, হ্যাঁ মানগুলো একটু দেখো। আচ্ছা, মানগুলো আমরা পরে দেখব। আমরা যেটা করব, আমরা ধরে নেই যে আমাদের NO এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে ভাইয়া x এবং Cl2 এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম হচ্ছে ভাইয়া কি y। ওকে, y। আচ্ছা, এখন থেকে আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে যে আমাদের এই এক্সপেরিমেন্টগুলো অনুযায়ী, মানে এই এক্সপেরিমেন্টের ডেটাগুলো অনুযায়ী আমরা হচ্ছে যে রেট এক্সপ্রেশনগুলো লেখার চেষ্টা করি। দেখো আমরা যদি এক্সপেরিমেন্ট নাম্বার 1 থেকে দেখি, আমাদের দুইটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.01, তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখো এক্সপেরিমেন্ট নাম্বার 1 থেকে আমরা লিখতে পারি k, রেট কনস্ট্যান্ট k ইনটু 0.01, ওকে দেখো পাওয়ার x ইনটু দেখো Cl এর কনসেন্ট্রেশন কত 0.01 পাওয়ার হচ্ছে y, এবং এটা সমান সমান দেখো আমাদের রেটের ভ্যালুটা কত, এক্সপেরিমেন্ট করা হচ্ছে 1.2 × 10⁻⁴, 1.2 ইনটু 10⁻⁴। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি, একটা ইকুয়েশন আমরা দিয়ে রাখতে পারি, মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এরপরে দেখো পরেরটা আমি লিখতে পারি, দেখো রেট কনস্ট্যান্ট কে। এবার দেখো আমাদের অ্যানোড কনসেন্ট্রেশন পাই কত 0.01, তাহলে 0.01 পাওয়ার x, আর দেখো Cl2 এর কনসেন্ট্রেশন পাই কত 0.02 পাওয়ার কত ভাই y। আমরা এখানে লিখতে পারবো কত দেখো 2.4 × 10⁻⁴, 2.44 ইনটু 10 পাওয়ার কত -4। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এরপরটা দেখো আমাদের কে, আমাদের ভাই কনসেন্ট্রেশন ভাই কত 0.02 আছে, আমরা লিখতে পারবো 0.02 পাওয়ার x, এখানে লিখতে পারবো 0.02 পাওয়ার y সমান দেখো আমাদের রেট ভাই কত 9.6 × 10⁻⁴, 9.6 × 10⁻⁴ কত ভাই 4। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন আমরা দিয়ে রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমরা রেট এক্সপ্রেশন অনুযায়ী আমরা কিছু ইকুয়েশন লেখার চেষ্টা করব।
এখন চলো আমরা আমাদের অ্যাকচুয়ালি সেটা স্টার্ট করে ফেলি। দেখো এখন দেখো এক্ষেত্রে আমরা যদি দেখো আমরা যদি দেখো আমরা যদি 2 নম্বর ইকুয়েশনকে দেখো 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, 2 নম্বর ইকুয়েশন যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, আমরা যদি 2 নম্বর ইকুয়েশনকে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কি পাচ্ছি? দেখো এক্ষেত্রে ডিভাইড করলে কে কে তো ভাই কাটা যাবে, তারপরে এই জিনিসটা কাটা যাবে। দেখো এখানে 0.02 কে তুমি যদি 0.01 দিয়ে ডিভাইড করে তাহলে ভাই কত পাবো? 0.02 কে 0.0 দিয়ে ডিভাইড করলে ভাই কত পাবো? 2 পাবো। তাহলে লিখতে পারি 2 পাওয়ার y। ওকে, তো 2 পাওয়ার y, 2 পাওয়ার y, দেখো 2 পাওয়ার y সমান, ওকে দেখো এখান থেকে দেখো 10 পাওয়ার মাইনাস 4, 10 পাওয়ার মাইনাস কাটা যাবে, 2.4 কে 1.2 দিয়ে ডিভাইড করলে ভাই কত পাবো? 2 পাবো, 2 পাবো। তাহলে দেখো 2 মানে কি ভাই? 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1। তো এখানে দেখো ভিত্তি সেম, তাহলে y এর মান ভাই কত হচ্ছে? আমরা y এর মান হচ্ছে আমরা 1, y এর মান ভাই কত হচ্ছে? 1, y এর মান হচ্ছে 1। তো দেখো আমরা y এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে Cl2 রেসপেক্ট আমাদের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ভাই ফার্স্ট অর্ডার। এরপরে ভাই দেখো এরপরে আমরা যেটা করতে পারি, দেখো আমরা 3 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করি। 3 নাম্বার ইকুয়েশনকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করি। 3 নাম্বার ইকুয়েশনকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ডিভাইড করি। ওকে, দেখো ডিভাইড করলে কি দাঁড়ায়? দেখো দেখো ভাই কে কে কাটা, কে কে কাটা। এখানে দেখো ভাই 0.02y, 0.02y কাটা, 0.02 কে 0.01 দিয়ে ভাগ দিলে কত আসবে? 2 আসবে। তাহলে 2 পাওয়ার x, 2 পাওয়ার x। আর এক্ষেত্রে ভাই দেখো 10 পাওয়ার মাইনাস 4, 10 পাওয়ার মাইনাস 4 তো কাটা যাবে, আর 9.6 কে 2.4 দিয়ে ডিভাইড করলে ভাই কত হবে? ভাই 4 হবে। কত হবে? 4 হবে। তাহলে 2 পাওয়ার x সমান হচ্ছে ভাই 4। তাহলে আমরা দেখো 4 কে ভাই কে লিখতে পারি? 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার। ইট মিন্স x এর মান হচ্ছে ভাই 2, x এর মান হচ্ছে ভাই কত? 2। ওকে, x এর মান হচ্ছে ভাই 2। তার মানে ভাইয়া, তার মানে আমরা কি বলতে পারি? আমরা যেটা বলতে পারি যে ভাইয়া NO বা নাইট্রিক অক্সাইডের রেসপেক্টিভ বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি ভাইয়া? 2 বা সেকেন্ড অর্ডার। ওকে, তাহলে দেখো আমরা এক্ষেত্রে রেট এক্সপ্রেশনটা কি লিখতে পারবো? রেট এক্সপ্রেশনটা কি লিখতে পারবো? দেখো আমরা রেট এক্সপ্রেশনটা পরের পেজে লিখতে পারি। দেখো পরের পেজে লিখতে পারি, আমরা রেট এক্সপ্রেশনটা লিখতে পারি। দেখো রেট সমান রেট কনস্ট্যান্ট কে, তাহলে ভাইয়া NO এর রেসপেক্টে আমাদের বিক্রিয়ার ক্রমটা হচ্ছে 2, আর Cl2 এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে ভাই কত? 1। ওকে, 1। ওকে, 1, 1। ওকে, 1। আচ্ছা, তাহলে NO রেসপেক্ট হচ্ছে যে ভাই 2 আর Cl রেসপেক্ট হচ্ছে ভাই 1। আচ্ছা, তাহলে সামগ্রিক ক্রমটা ভাই কত আসবে? তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন এটা কত আসবে? এখানে আসবে 2, এখানে আসবে 1, তাহলে 2 + 1 ইট মিন্স ভাই 3। এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা আচ্ছা। এখন দেখো ভাই আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে হচ্ছে যে বলছে যে বিক্রিয়ার হার ধ্রুবক কত হবে। আমরা তো বিক্রিয়ার হার সমীকরণ লিখে ফেলছি, বিক্রিয়ার ক্রম বের করে ফেলছি। এরপর দেখো বিক্রিয়ার হার ধ্রুবকটা আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে এটা বের করে ফেলতে পারি। তাহলে দেখো আমরা যে কোনো এক্সপেরিমেন্ট থেকে বের করতে পারি। তাহলে আমরা 1 নম্বর 1 এক্সপেরিমেন্ট থেকে যদি আমরা বের করি, আমরা কি লিখতে পারি? দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রেট, আমরা দেখো রেট কত হয়? 1.2 * 10⁻⁴। হ্যাঁ, তাহলে 1.2 * 10⁻⁴, এটা আমাদের রেট কে বের করব আমরা। আচ্ছা, ঠিক আছে। n এর কনসেন্ট্রেশনটা কত? 0.01, Cl এর কনসেন্ট্রেশনটা কত? 0.01। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 0.01, 0.01 এর উপরে বাই স্কয়ার, আর এখানে দেখো কত হয়? 0.01। ওকে, এটার উপরে পাওয়ার হচ্ছে 1। এটা তো লেখা না লেখা একই কথা। লিখে দেখো হিসাব করে আমরা কে এর মানটা বের করে ফেলতে পারবো। চলো আমরা দেখি কে এর মানটা কত আসে। 0.01,
তাহলে দেখো আমাদের কে এর মান চলে আসবে 120, কে এর মান চলে আসবে কত হবে 120, দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে আমাদের রেট কনস্ট্যান্ট ভ্যালু কত, রেট কনস্ট্যান্ট ভ্যালু কত চলে আসবে 120। আচ্ছা 120, ও 120। ওকে আচ্ছা, এখন ধরো ভাইয়া তোমার যদি কে একক নিয়ে সমস্যা হয়, আমি কিন্তু তোমাকে গত ক্লাসে ভাই দেখাইছি, হ্যাঁ আমাদের কে এর একক বের করার কনসেপ্ট ভাই কি ছিল, কে এর একক, কে এর একক এটা ভাই কি ছিল, মোল পার লিটার, পার লিটার দেখো পার লিটার 1 মাইনাস এন, 1 মাইনাস এন, তো এন ছিল আমাদের বিক্রিয়ার ক্রম, এন ছিল ভাই টাইম ইনভার্স 1। যেহেতু এটা থার্ড অর্ডারের রিঅ্যাকশন, এর জন্য আমাদের এককটা কি আসবে দেখো, মোল পার লিটার 1 minus 2, 1 minus 2 টাইম ইনভার্স 1, টাইম ইনভার্স 1। এটা কত আসবে দেখো এখানে 1, সরি বলেছি 1 minus 3 হবে, সরি 1 minus 3, the mole per liter 1 minus 3 টাইম ইনভার্স 1, তাহলে আলটিমেটলি কি আসবে দেখো, কি আসবে এখানে ভাই কি আসবে দেখো 1 minus 2 মানে কত minus 2, লিটার ইনভার্স 1 আবার উপরে হচ্ছে minus 2, আলটিমেটলি কি আসবে লিটার স্কয়ার মোল ইনভার্স 2 লিটার স্কয়ার মোল ইনভার্স 2, মোল ইনভার্স 2, ওকে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার মোল ইনভার্স 2 লিটার স্কয়ার মোল ইনভার্স 2 আর ভাই কি টাইম ইনভার্স 1। ওকে আচ্ছা, তাহলে এটা হবে আমাদের বেসিক্যালি এই রিঅ্যাকশনের হার ধ্রুবকের একক। ওকে সো এককটা হবে লেখার চেষ্টা করলাম, লিটার স্কয়ার মোল ইনভার্স 2, মোল ইনভার্স 2 টাইম ইনভার্স 1, টাইম ইনভার্স 1। ওকে সো এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার হার ধ্রুবকের একক। ওকে বুঝে গেল ভাইয়া কিভাবে হচ্ছে আমরা এই এক্সপেরিমেন্টাল ডেটাগুলো থেকে আমরা কি বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার হার ধ্রুবক বের করতে পারি। তো আশা করা যায় তোমাদেরকে এই টাইপের যে কোনো প্রবলেম দিলে তোমরা কিন্তু সমাধান করতে পারবে। আচ্ছা চলো এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা যাই। তো এই গাণিতিক সমস্যাটা হচ্ছে যে আমি তোমাদের এখন করে দিব না, এটা তোমরা হচ্ছে যে নিজেরা বাসায় চেষ্টা করবে। ওকে সো এক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে যে একটা রিঅ্যাকশন দেওয়া আছে OCl মাইনাস প্লাস I মাইনাস আমরা হচ্ছে OI মাইনাস প্লাস Cl মাইনাস, এটা বেসিক মিডিয়াম, এটা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তো দেখো এক্ষেত্রে আমাদের চারটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে 1 2 3 4, OCl মাইনাস এর ঘনমাত্রা I মাইনাস এর ঘনমাত্রা এবং OH মাইনাস, যেটা এখানে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হচ্ছে এইজন্য OH মাইনাস এর ঘনমাত্রা দেওয়া আছে, সবগুলো ঘনমাত্রায় মোল পার লিটার দেওয়া আছে এবং রেট দেওয়া আছে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ডে। ওকে সো এক্ষেত্রে ভাই দেখো এক্ষেত্রে আমাদের বিক্রিয়ক কিন্তু হচ্ছে ভাই তিনটা আয়ন হচ্ছে আমাদের বিক্রিয়ক। ওকে এক্ষেত্রে ভাই তোমাদেরকে বিক্রিয়ার হার সমীকরণ বের করতে হবে, বিক্রিয়ার ক্রম বের করতে হবে এবং হার ধ্রুবক বের করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা নিজেরা বাসায় চেষ্টা করবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে অঙ্কটা করিয়ে দিব, তো তোমরা নিজেরা বাসায় আগে চেষ্টা করবে। আচ্ছা চলো এবার আমরা আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা যাই। আচ্ছা এবার চলো আমরা খুবই সিম্পল একটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। ওকে সো এই গাণিতিক সমস্যাগুলো হচ্ছে যে একদম মুখোমুখি করে ফেলা যায়, বাট তারপর আমি তোমাদেরকে বিস্তারিত করে দেখাবো। সো দেখো এক্ষেত্রে আমাদেরকে একটা রিঅ্যাকশন দেওয়া আছে ভাই 2Cl2O, 2Cl2 এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2Cl2 প্লাস O2। ওকে সো দেখো এক্ষেত্রে আমাদের বিক্রিয়ার রেট এক্সপ্রেশনটা কিন্তু আমাদের দেওয়া আছে, রেট ইকুয়েশনটা দেওয়া আছে। সো আমাদের রেট ইকুয়েশনটা কি দেখো, রেট ইকুয়েশন হচ্ছে যে রেট ইজ ইকুয়াল টু কে, রেট কনস্ট্যান্ট কে সমান Cl2O এটার ঘনমাত্রা তারপরে কি স্কয়ার। আচ্ছা তারপরে তুমি দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে আমাদের রিঅ্যাকশনের অর্ডারটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিঅ্যাকশনের যে রেটটা সেটা কিন্তু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের সমানুপাতিক বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, কারণ এটা মূলত একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এটা। ওকে আচ্ছা সো দেখো আমাদেরকে বলা হচ্ছে যে Cl2 এর ঘনমাত্রা যদি আমরা 3 গুণ করে দিই তাহলে আমাদের রেট কত গুণ হবে সেটা বের করতে হবে। এরপর দেখো রেট ডাবল করতে হলে Cl2 এর ঘনমাত্রা কত গুণ করতে হবে সেটাও আমাদের হচ্ছে যে বের করতে হবে। ওকে আর আমাদের হচ্ছে যে Cl2 এর ঘনমাত্রা যদি 3 ভাগের 1 ভাগ করে দিই তাহলে আমাদের রেটটা কত গুণ হবে
সেটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। ওকে, চলো আমরা একটু, এটা কিন্তু আমরা মুখে মুখে বের করে ফেলতে পারি, আমরা এটা মুখে মুখে বের করে ফেলতে পারি, তারপর আমি তোমাদেরকে বিস্তারিত করে দেখাচ্ছি। সো দেখো, আচ্ছা দেখো, সেক্ষেত্রে দেখো আমরা এক্সপ্রেশনটা আবার লেখার চেষ্টা করি, লেখার চেষ্টা করি। দেখো তিনটা প্রশ্ন, তিনটা অংশের জন্য। তো আমাদের রেট এক্সপ্রেশন হবে কি আছে দেখো, রেট সমান রেট কনস্ট্যান্ট কে Cl2 এর মোলার ঘনমাত্রা স্কয়ার। আচ্ছা ঠিক আছে, স্কয়ার। তো আমরা একটা কাজ করি, আমরা দেখো আমরা একটা কাজ করি, দেখো আমরা ইনিশিয়াল যে রেটটা যেটা আমাদের দেওয়া আছে, ওকে, এইটাকে আমরা r1 ধরে নিই, ঠিক আছে, আমরা r1 ধরে নিই, এটাকে আমরা r1 ধরে নিই, ঠিক আছে, r1 রেট কনস্ট্যান্ট কে, আচ্ছা কে, আর দেখো Cl2O এর যে ঘনমাত্রাটা সেটাকে আমরা x ধরে নিই সুবিধার জন্য, এটাকে আমরা x ধরে নিই, তাহলে কে x স্কয়ার। ওকে, তাহলে আমাদের এক্সপ্রেশনটা এমন হবে, ইনিশিয়াল রেট এক্সপ্রেশন। এখন ভাই দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে যদি আমরা Cl2 এর ঘনমাত্রা 3 গুণ করে দিই তাহলে আমাদের রেট কত গুণ হবে। আছে দেখো আমরা যেটা করব, দেখো আমরা Cl2 এর ঘনমাত্রা 3 গুণ করার পর আমাদের যে নতুন রেট সেটাকে আমরা R2 ধরি, রেট কনস্ট্যান্ট হবে, সেমই থাকবে, ঘনমাত্রাটা 3 গুণ করা হয়েছে, এখন ভাই ঘনমাত্রা কি x আছে নাকি 3x, দেখো ভাই 3x আছে, ঘনমাত্রা হচ্ছে 3x। আগে ভাই x এর উপরে বর্গ আছে, দেখো আগে ভাই x এর উপরে বর্গ মানে ঘনমাত্রার উপরে বর্গ, এখন তুমি ঘনমাত্রা 3 গুণ করে দিছো, তারপরে তুমি এখন 3x এর উপরে স্কয়ার দিবা, 3x এর উপরে তুমি স্কয়ার দিবা। ওকে, তাহলে ভাই এখানে কত আসবে, কত আসবে, এখানে কত আসবে 9k x স্কয়ার, x। এখন দেখো তুমি যদি r2 কে r1 দিয়ে ভাগ দাও, দেখো তাহলে দেখো kx স্কয়ার কাটা যাবে, থাকবে কত ভাই 9, থাকবে কত ভাই 9। তুমি কি লিখতে পারবে, দেখো তুমি লিখতে পারবা r2 সমান হচ্ছে 9r1, ঠিক আছে। এর মানে নতুন রেট হবে ইনিশিয়াল রেটের কত গুণ ভাই 9 গুণ, হ্যাঁ 9 গুণ, তাহলে ঘনমাত্রা 3 গুণ করলে রেট কত গুণ হয়ে যাচ্ছে, 9 গুণ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে দেখো রেট ডাবল করতে হলে Cl2 এর ঘনমাত্রা ভাই কত গুণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কত গুণ ভাই করতে হবে দেখো, আচ্ছা দেখো তাহলে ইনিশিয়াল রেট তো আমরা জানি যে r1 সমান kx স্কয়ার। এখন দেখো, এখন r2 যেটা সমান রেট কনস্ট্যান্ট কে, ধরলাম যে আমাদের যে নতুন কনসেন্ট্রেশনটা ভাইয়া সেটা হচ্ছে মনে করো যে x প্রাইম ধরে নাও তুমি, হ্যাঁ ওকে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভাই x ছিল, ওকে, তুমি নতুন কনসেন্ট্রেশন তুমি x প্রাইম ধরো, ওকে, তাহলে নতুন কনসেন্ট্রেশন যদি x প্রাইম ধরে, এখন x প্রাইমের উপরে ভাই স্কয়ার হবে, x প্রাইমের উপরে কি হবে ভাই স্কয়ার হবে, x প্রাইমের উপরে ভাই স্কয়ার হবে, x প্রাইমের উপরে ভাই স্কয়ার দিতে হবে, ঠিক আছে, স্কয়ার দিতে হবে। আচ্ছা এখন দেখো ভাই রেট ভাই ডাবল করতে বলছে, ওকে, তাহলে ভাই r2 ভাই কি হবে, r2 কার সমান হবে 2r1 এর সমান হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি k x প্রাইম স্কয়ার, ওকে, এটা লেখা যায়। আচ্ছা এখন দেখো ভাই r1 লিখতে পারি আমরা কি, দেখো r1 আমরা কি লিখতে পারি, r1 কে লিখতে পারি আমরা kx স্কয়ার, x সমান k, এখানে কি লেখা যাবে x প্রাইম স্কয়ার, আচ্ছা x প্রাইম স্কয়ার, আচ্ছা তাহলে এখন দেখো ভাই k ভাই কাটা যাচ্ছে, তাহলে x প্রাইম স্কয়ার তোমরা লিখতে পারবে 2x স্কয়ার, তাহলে x প্রাইম ভাই কত হবে বলো ভাই, x প্রাইম কত, √2x, ওকে। তাহলে আমাদের রেট যদি ডাবল করা লাগে, দেখো রেট যদি আমাদের ডাবল করা লাগে তাহলে আমাদের নতুন ঘনমাত্রাটা হবে মানে x প্রাইম হবে প্রাথমিক ঘনমাত্রার ভাই কত গুণ, √2 গুণ, ঠিক আছে, তাহলে √2 গুণ করা লাগবে, আচ্ছা তাহলে আমরা এটা ভাই পেয়ে গেলাম। এখন আমাদের কি ভাই কি বলছে দেখো, দেখো যদি Cl2 এর ঘনমাত্রা 3 ভাগের 1 ভাগ করা হয় তাহলে ভাই রেট কত হবে। আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রে আমরা নতুন রেট কি লিখতে পারি, r2 সমান লিখতে পারি k
তাহলে প্রাথমিক ঘনমাত্রা যদি x হয় তাহলে 3 ভাগে 1 ভাগ করা হয়েছে, নতুন ঘনমাত্রা কত হয় x/3, তাহলে x/3 হোল স্কয়ার, x/3 হোল স্কয়ার, তাহলে r2 বাই কত আসবে, r2 বাই কত আসবে, r2 বাই যদি দেখো এখানে 1/9 kx স্কয়ার, তাহলে দেখো আমরা 1/9 kx স্কয়ার লিখতে পারি r1, তাহলে ভাই বলো রেট ভাই কত গুণ হবে, হ্যাঁ নতুন রেটটা ভাই ইনিশিয়াল রেট ভাই কত গুণ 1/9 গুণ, তাহলে আমাদের রেটটা কত গুণ হয়ে যাবে 1/9 গুণ হয়ে যাবে, 1/9 গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমাকে কিন্তু যদি একটা রেট এক্সপ্রেশন দেওয়া থাকে সেখান থেকে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করে কিভাবে রেটটা চেঞ্জ হয় সেটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবে। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে যে এখান থেকে সমস্যাগুলো বুঝতে পেরেছো। সো ম্যাথগুলো তোমরা নিজেরা খাতায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে, তাহলে তুমি কিন্তু আসলে এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জন করতে পারবে। তো শিক্ষার্থীরা তাহলে আজকে দুটোই, আগামী ক্লাসে আমরা এই কনসেপ্ট রিলেটেড আমরা কিন্তু আরো অনেকগুলো গাণিতিক সমস্যা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।